আসসালামু আলাইকুম। খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের পক্ষ থেকে আমি সহকারী শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বই থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন হয় এবং কিভাবে এই প্রশ্নগুলো সহজে আয়ত্ত করা যায় সেই বিষয়ে কথা বলবো। আসলে এবার আমরা মূল লেকচারে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অধ্যায়ে ফিনান্স ও ব্যাংকিং বইয়ে অর্থায়ন সম্পর্কিত ধারণা দেয়া আছে। এই অধ্যায় থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন্স পরীক্ষায় বিগত বছরে আসতে দেখা দেয়। আসো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন বা এক কথায় উত্তর বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোকপাত করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, ফিনান্স বা অর্থায়ন কি? শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, ফিনান্স বা অর্থায়ন কি? এক কথায় ফিনান্স হচ্ছে অর্থ সংগ্রহ এবং এর ব্যবহার প্রক্রিয়া। তাহলে আমরা কি জানলাম? অর্থায়ন কি? অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ এবং এর ব্যবহার প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অর্থায়ন কি? আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট অর্থাৎ আমদানি ও রপ্তানি খাতগুলো বিশ্লেষণ করা। আমি আবারও বলছি, আন্তর্জাতিক অর্থায়নের মূল কাজ কি? আন্তর্জাতিক অর্থায়নের মূল কাজ হচ্ছে আমদানি ও রপ্তানি খাতগুলো বিশ্লেষণ করা। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা যে শুধু অর্থায়ন বা ফিনান্স হচ্ছে অর্থ সংগ্রহ এবং এর ব্যবহার, আর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট খাতগুলো বিশ্লেষণ করা। পরবর্তী যে প্রশ্ন আছে, আমরা যারা কমার্সের স্টুডেন্ট, অর্থাৎ আমরা কমার্সের স্টুডেন্টরা মূলত কারিগরি প্রতিষ্ঠান বা ব্যবসাকে বুঝে থাকি। প্রায় পরীক্ষা আসতে শোনা যায় বা দেখা যায় ব্যবসায় কি, যেটা আমরা বলে থাকি ব্যবসা কি। আসলে ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে একটি গঠিত সংগঠন। তাহলে আমরা কি বলতে পারি? ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি গঠিত সংগঠন, অর্থাৎ যেখানে প্রফিটের একটা বিষয় থাকবে, আর্নিং এর একটা বিষয় থাকবে। তাহলে ব্যবসায় কি? ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিয়ে গঠিত একটি সংগঠন। যদি আমরা ব্যবসা করতে চাই তাহলে একটা প্রশ্ন আসে, ব্যবসায় কি বিদ্যমান? ব্যবসায় কি বিদ্যমান? সবসময় মনে রাখতে হবে, ব্যবসায় হচ্ছে বিজনেস মিনস রিস্ক, অর্থাৎ ব্যবসায় ঝুঁকি বিদ্যমান এবং ব্যবসায় কি বিদ্যমান? লাভ ক্ষতি বিদ্যমান। অর্থাৎ ঝুঁকিকে নিরূপণ করে একজন ব্যবস্থাপক ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করলে তিনি লাভবান হতে পারেন, আবার যদি বিপর্যয়ের সম্মুখীন হন তাহলে তিনি ক্ষতির মুখেও পড়তে পারেন। তাহলে আমরা কি জানলাম? ব্যবসায় কি বিদ্যমান? ব্যবসায় ঝুঁকি বিদ্যমান, ব্যবসায় লাভ লোকসান বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, কারবারি প্রতিষ্ঠান কত প্রকার? ইতিপূর্ব ক্লাসে আমরা কারবারি প্রতিষ্ঠানের যে শ্রেণীবিভাগগুলো আছে সেই সম্পর্কে আলোচনা রেখেছিলাম। প্রায় পরীক্ষাতে আসতে শোনা যায়, দেখা যায় কারবারি প্রতিষ্ঠান কত প্রকার? শিক্ষার্থী বন্ধুরা, কারবারি প্রতিষ্ঠান 3 প্রকার: এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার। এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং এই যৌথ মূলধনী কারবার অর্থাৎ কারবারি প্রতিষ্ঠান শ্রেণী বিভাগ সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত জেনে থাকব। খুবই ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায় কারবারি প্রতিষ্ঠান
কত প্রকার? আমি আবারও বলছি, 3 প্রকার: এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি? আমরা যে ফিনান্স নিয়ে কথা বলি, এই ফিনান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি কি? অর্থাৎ ফিনান্স কোথায় সবচেয়ে বেশি মনোযোগ দেয়? ফিনান্স সবচেয়ে বেশি মনোযোগ দেয় অর্থায়নের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হচ্ছে অর্থের জোগাড়। অর্থাৎ ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য কি? ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসার অর্থের জোগাড়। যদি অর্থ জোগাড় না করা হয় তাহলে বিনিয়োগ করা যাবে না, আর যদি বিনিয়োগ না করা যায় তাহলে কি লাভ হবে না। তাহলে আমাদের দেশে অর্থায়নের সবচেয়ে যে বড় বাধা, অর্থায়ন সবচেয়ে যেখানে সম্মুখীন হয় বাধা, সেটা হচ্ছে অর্থ সংস্থান বা অর্থ জোগাড়। ফিনান্স বইটি এই অর্থ জোগাড় বা অর্থের যোগান কিভাবে হবে এই বিষয়ে বিস্তারিত ধারণা দিয়ে থাকে। অর্থাৎ আমরা কোন কোন প্রতিষ্ঠান থেকে, কোন কোন শ্রেণী থেকে অর্থ সংস্থান করতে পারবো এবং সেটা পণ্য বা সেবায় জনগণকে আকৃষ্ট করে মুনাফা অর্জন করতে পারবো। এবার আমরা কিছু সংস্থার পূর্ণ রূপ সম্পর্কে জানব। প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায় এডিবি এর পূর্ণ রূপ কি? শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এডিবি এর পূর্ণ রূপ কি? এডিবির পূর্ণ রূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবির পূর্ণ রূপ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থাৎ আমাদের এই এশিয়া মহাদেশে যে সমস্ত দেশ রয়েছে, এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আওতাধীন সেই সম দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কিভাবে সম্ভব হবে সেটা এশিয়া উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আমরা দিক নির্দেশনা এবং সহায়তা পেয়ে থাকি। প্রথম অধ্যায়ে আমাদের এই প্রশ্নটা এসএসসি পরীক্ষায় প্রায় আসতে দেখা দেয় যে এডিবি এর পূর্ণরূপ কি? এডিবির পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর একটা আছে, সেটা হচ্ছে আইডিবি। এটার পূর্ণরূপ কি? এডিবি যেরকম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। মুসলিম দেশগুলো যারা আইডিবির সদস্য, তাদের অর্থনৈতিক সহযোগিতা এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্যই আইডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কাজ করে থাকে। বাংলাদেশেও আইডিবির একটি অন্যতম অঙ্গ সংগঠন আইসিবি ব্যাংক বাংলাদেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। তাহলে আইডিবি এর পূর্ণ রূপ হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। পুরো বিশ্বের আন্তর্জাতিক অর্থায়ন বা বাণিজ্য নিয়ে একটি অর্গানাইজেশন আছে যেটাকে আমরা বলি আইএমএফ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই আইএমএফটাও আমাদের অর্থনৈতিক আলোচনা বা অর্থনৈতিক দিক নির্দেশনা বা অর্থনৈতিক সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে আবার একটু আলোচনা করছি এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আইএমএফ ইন্টারন্যাশনাল মানি ফান্ড। খুব ভালোভাবে এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জেনে থাকব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই এডিবি, আইডিবি এবং আইএমএফ এর পূর্ণ রূপটা মুখস্থ করে ফেলবে। ফিনান্সের একটি ধারাবাহিক বিবর্তন আছে, অর্থাৎ আজকের যে অর্থায়ন এটা কিন্তু একদিনে রূপ লাভ করেনি। 1930 সালে আমেরিকাতে কোম্পানিগুলো যখন একত্রিত হয়, অর্থাৎ তাদের কারবারি প্রতিষ্ঠান বা বিজনেস যখন ওয়ার্ল্ড ওয়াইড করে, তখন নানা রকম সমস্যার সম্মুখীন হয়।
1930 সাল থেকে 1960 সাল পর্যন্ত কোম্পানিগুলো এক হওয়া, কোম্পানিগুলো তাদের নিয়ম নীতি পরিবর্তন করা এবং কোম্পানি কিভাবে অর্থের সর্বোচ্চ জোগাড় করতে পারে সেদিকে নজর দিয়ে থাকে। কালক্রমে 1960 সালে কি হয়, কোম্পানিগুলো একটি ফরমেশন তৈরি করে থাকে। 1990 সালে কোম্পানিগুলো আধুনিক প্রযুক্তি অর্থাৎ বিজনেসে তথ্য প্রযুক্তি ব্যবহার শুরু করে, যার অন্যতম উপাদান হচ্ছে কম্পিউটার। 1990 সাল থেকে আজ পর্যন্ত কম্পিউটার, ইন্টারনেট এবং আরো উন্নততর সেবার জন্য সবসময় কারবারি প্রতিষ্ঠানগুলো কাজ করে আসছে। একটি প্রশ্ন আমরা প্রথম অধ্যায় যখন পড়ি তখন জানতে পাই পৃথিবীতে কোন শতাব্দীতে উৎপাদন ব্যবস্থা জটিল হয়, অর্থাৎ এই পৃথিবীর যে ব্যবসার যে ইতিহাস, এই ইতিহাস পর্যালোচনা করলে কোন শতাব্দীতে উৎপাদন বা মুনাফা জটিল হয়ে থাকে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য খুব নাজুক অবস্থা হয়ে থাকে, বিপর্যয় আসছিল। আমাদেরকে মাথায় রাখতে হবে 1700 শতকে, হ্যাঁ 1700 শতকে পৃথিবীতে উৎপাদন বহুমুখী জটিলতা দেখা দেয়। আচ্ছা, এবার আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা সংস্থা সম্পর্কে জানবো, দুইটার পূর্ণরূপ জানবো। তার ভিতরে একটি হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পৃথিবীতে যখন আমদানি রপ্তানি বৃদ্ধি হয়, এক দেশের সাথে আরেক দেশের যখন বাণিজ্য চুক্তি হয়, তখন এই বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা এবং নিয়ন্ত্রণের জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয়। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়ম নীতি এবং এই সংস্থার যারা আওতাধীন তাদের ব্যবসা বাণিজ্য সুন্দর এবং নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ডের জন্যই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পৃথিবীতে কাজ করে আসছে। তাহলে আমরা আরো একটি প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। এটাও এসএসসি পরীক্ষায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে প্রশ্ন হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্তমান সরকারের সবচেয়ে একটি বড় অর্জনের ভিতরে যে অর্জনটি আছে সেটা হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতু মূলত সরকারি এবং বেসরকারি যৌথ অর্থায়নে তৈরি হচ্ছে। একটি প্রশ্ন আমাদের প্রথম অধ্যায় থেকে প্রায় আসে যে ট্রিপল পি কি, অর্থাৎ তিনটি পির সমন্বয় কি? শিক্ষার্থী বন্ধুরা, ট্রিপল পি হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমি আবারও বলি, ট্রিপল পি কি? ট্রিপল পি হচ্ছে প্রথম পিতে পাবলিক, দ্বিতীয়টিতে প্রাইভেট এবং তার পরের পিতে হচ্ছে পার্টনারশিপ। বর্তমানে পদ্মা সেতু নির্মাণ অর্থাৎ আমাদের যে স্বপ্নের সেতু নির্মাণ হতে যাচ্ছে, ইনশাল্লাহ 2023 সালের ভিতরে এটার সম্পূর্ণ নির্মাণ শেষ হয়ে যাবে এবং জনকল্যাণে সেটা ব্যবহৃত হবে। এই ট্রিপল পির মাধ্যমে কিন্তু পদ্মা সেতু নির্মাণ বাস্তবায়ন করা হচ্ছে। তাহলে আমরা কি জানলাম? ট্রিপল পি কি? ট্রিপল পি হচ্ছে যেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের উদ্যোগে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়ে থাকে। আচ্ছা, এই যে আজকে অর্থায়ন নিয়ে কথা বলছি, তাহলে অর্থায়ন নিয়ে কে কাজ করে? অর্থায়নের সাথে কে প্রত্যক্ষভাবে জড়িত? সবসময় মনে রাখতে হবে, অর্থায়ন নিয়ে কাজ করে অর্থের ব্যবস্থাপক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে কি জানলাম? অর্থায়ন নিয়ে কে কাজ করে? অর্থায়ন নিয়ে কাজ করে হচ্ছে অর্থের ব্যবস্থাপক। পরীক্ষাতে এরকম একটি প্রশ্ন আসতে পারে যে একজন ব্যবস্থাপকের অর্থনৈতিক সিদ্ধান্ত কয় প্রকার? একজন আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত দুই প্রকার। আবারও বলি, একজন আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত দুই প্রকার।
একটি হচ্ছে আয় সিদ্ধান্ত আর একটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। তাহলে আমরা কি জানলাম? অর্থায়ন নিয়ে কে কাজ করে? অর্থায়ন নিয়ে কাজ করে অর্থের ব্যবস্থাপক। আর অর্থের ব্যবস্থাপককে মূলত কারবারের দুটি জিনিসে সর্বাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সর্বাধিক নজর দিতে হয়। একটি হচ্ছে আয় সিদ্ধান্ত আর একটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। অর্থাৎ প্রতিষ্ঠানের ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস বিষয়ক যাবতীয় সিদ্ধান্ত অর্থের ব্যবস্থাপক নিয়ে থাকেন এবং কিভাবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারবারি অর্থায়নের নীতি কয়টি। আমরা প্রথম অধ্যায় যদি ভালোভাবে পড়ি তাহলে জানতে পারবো কারবারি নীতি সমূহগুলো কি কি। আমাদেরকে মাথায় রাখতে হবে কারবারি অর্থায়নের নীতি হচ্ছে 4টি। আমি আবারও বলছি, কারবারি অর্থায়নের নীতি কয়টি? কারবারি অর্থায়নের নীতি হচ্ছে 4টি। মতান্তরে অনেকে 3টিও বলে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, অর্থের শ্রেণী বিভাগ কয়টি? ফিনান্স পড়তে গেলে আমাদেরকে এই বিষয়ে ধারণা রাখতে হবে। তোমরা একভাবে মনে রাখবা, একটু ভালোভাবে মনে রাখবা, একটা ফরমেশন 2 4 6। আমি বলি 2 হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত, অর্থাৎ আয় সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত। আবার আমি যদি বলি অর্থায়নের নীতি কয়টি? 4টি। অর্থায়নের নীতি কয়টি? 4টি। আর যদি বলি অর্থায়নের শ্রেণী বিভাগ কয়টি? 6টি। তাহলে 2 4 6, হ্যাঁ, 2টি হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত, 4টি হচ্ছে অর্থায়নের নীতি এবং 6টি হচ্ছে অর্থায়নের শ্রেণীবিন্যাস। তোমরা প্রথম অধ্যায়ে যদি ডিটেলস বই পড়ো তাহলে আরো বিস্তারিত জানতে পারবে। এত বিষয় নিয়ে আলোচনা করলাম, তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি না খুব সহজেই যে ব্যবসায়ের চালিকা শক্তি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায়ের চালিকা শক্তি কি? এক কথায় ব্যবসার চালিত শক্তি হচ্ছে অর্থ। প্রায় পরীক্ষাতে আসতে দেখা দেয় যে ব্যবসার চালিকা শক্তি কি? ব্যবসার চালিকা শক্তি হচ্ছে ফাইন্যান্স বা অর্থায়ন। এই প্রশ্ন কয়টি যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, আমার মনে হয় সৃজনশীল প্রশ্নের যে 1 মার্ক সেখান থেকে উত্তর করতে পারবে এবং আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন বা যে এমসিকিউ কোশ্চেন হয় 30 মার্কসের, এই 30 মার্কসে 30 মার্কসই পাওয়া যায় যদি তোমরা আমাদের ক্লাসগুলো এবং বইগুলো ঠিকমতো ফলো করে থাকো। আশা করি তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ লেকচার তোমরা আয়ত্ত করতে পেরেছো এবং পরবর্তীতে আরো কিছু ইম্পর্টেন্ট বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দ্বিতীয় অধ্যায় আমরা ইতিমধ্যে ফিনান্সের প্রথম ও দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে সম্পন্ন করেছি। দ্বিতীয় অধ্যায়ে আমরা যে বিষয়গুলোর প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকব সেই বিষয়গুলি হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ে মূলত অর্থনৈতিক বা অর্থায়নের উৎস নিয়ে কথা বলা হয় থাকে। দ্বিতীয় অধ্যায়ে তোমরা যে বিষয়গুলো খুবই ভালোভাবে পড়বে সেটা হচ্ছে লিজিং কি। এক কথায় লিজিং হচ্ছে অভিনব ভাড়া পদ্ধতি। লিজিং কি? লিজিং হচ্ছে অভিনব ভাড়া পদ্ধতি। এরপরে আসে প্রাপ্য বিল বাট্যাকরণ। পূর্বের ক্লাসে আমি প্রাপ্য বিল বাট্যাকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম। প্রাপ্য বিল বাট্যাকরণের মাধ্যমেও প্রতিষ্ঠানের অর্থায়ন হয়ে থাকে। দ্বিতীয় অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের সময় এবং কারবারি প্রতিষ্ঠানের ভূমিকা। শিক্ষার্থী বন্ধুরা, স্বল্প মেয়াদী অর্থায়নের সময়কাল কত? সবসময় মনে রাখবে স্বল্প মেয়াদী অর্থায়নের সময়কাল হচ্ছে 1 বছর।
অর্থাৎ 1 বছরের জন্য যে সমস্ত অর্থায়ন সংগৃহীত করা হয় সেটাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। অর্থের সাথে সময়ের একটা মূল্য আছে। অর্থের সাথে সময়ের যে মূল্যটা, এটা ব্যবসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টারটা আছে অর্থের সময় মূল্য, আমরা ওই চ্যাপ্টার পড়লে জানতে পারবো যে কিভাবে অর্থের সাথে সময়ের একটি বড় মিল আছে। মধ্যমেয়াদী অর্থায়ন কি? মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে যে সমস্ত অর্থায়ন 1 থেকে 5 বছরের জন্য করা হয়। মধ্যমেয়াদী অর্থায়নের সময়কাল কত? 1 থেকে 5 বছর। দীর্ঘমেয়াদী অর্থায়নের সময়কাল হচ্ছে 5 থেকে অনধিক, বা 5 থেকে 10 বছর, 20 বছর, অথবা কারবারি প্রতিষ্ঠান যতদিন টিকে থাকে ততদিন পর্যন্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে এই বিষয়গুলো যদি একটু আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করতে পারবো। স্বল্প মেয়াদী অর্থায়নের সময়কাল কত? 1 বছর। অর্থাৎ 1 মাস থেকে 1 বছরের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন কি? 1 বছর থেকে 5 বছর পর্যন্ত যে সমস্ত অর্থ সংগ্রহ করা হয়ে থাকে সেগুলো হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন কি? 5 থেকে অধিক বছর পর্যন্ত যে সমস্ত লোন নেওয়া থাকে বা কারবারি প্রতিষ্ঠানের জন্য যে সমস্ত অর্থ সংগ্রহ করা হয়ে থাকে তাকে বোঝানো হয়। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করলে অর্থের একটি বড় উৎস আমরা জানতে পারবো যে মালিকের নিজস্ব মূলধন। শিক্ষার্থী বন্ধুরা, মালিকের নিজস্ব মূলধন দিয়ে কিন্তু প্রথমেই ব্যবসা শুরু হয়। মালিকের নিজস্ব মূলধন এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ মালিক তার জমানো সঞ্চয় থেকে ব্যবসা করতে পারে, মালিক তার উদ্বৃত্ত টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে, মালিক তার পরিবার অর্থাৎ আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসায় নিয়োজিত করতে পারে। দ্বিতীয় অধ্যায়ের ভিতরে মালিকের যে নিজস্ব মূলধন আছে এবং শেয়ার বিক্রির মাধ্যমে যেভাবে মূলধন সংগ্রহ করা হয়ে থাকে সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া আছে। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়বে সেটা হচ্ছে শেয়ার কি, এরপরে তোমরা পড়বে ঋণপত্র কি, এরপরে কোন কোন জায়গা থেকে ঋণ নেওয়া যায়, অর্থাৎ ঋণ গ্রহণের সময় কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আমি নাম বলতেছি: আইডিএলসি, ব্র্যাক ফাইন্যান্স, আইপিডিসি। হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকেও কি বিভিন্ন অর্থ সহযোগিতা নিয়ে একজন উদ্যোক্তা বা একজন বিনিয়োগকারী তিনি ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন এবং বাস্তব জীবনে তিনি স্বপ্ন দেখতে পারেন। আশা করি তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ আজকের ক্লাস থেকে অনেক কিছু জানতে পেরেছ এবং তোমাদের সকলেই একটি বাড়ির কাজ হচ্ছে তোমরা প্রত্যেকেই ঘরে বসে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে বেছে বেছে প্রত্যেকেই 30টি অর্থাৎ মোট 60টি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন তৈরি করবে এবং ওই উত্তরগুলো মুখস্থ করে ফেলবে। কিরকম আমি একটি উদাহরণ দিই, যেমন ট্রিপল পি কি? তুমি লিখবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এরপরে ওটা মুখস্থ করে ফেলবে। এরকম অধ্যায় ভিত্তিক যদি তুমি এমসিকিউ তৈরি করো তাহলে পরীক্ষায় তোমার A+ পেতে বা স্বপ্ন পূরণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।